আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আপনাদের মাঝে লাইভে এসেছি ১৯তম শিক্ষক নিবন্ধনের যে সাবজেক্টিভ বই, বিশেষ করে জীববিজ্ঞান যে বইটি রয়েছে, এই জীববিজ্ঞান বই নিয়ে কথা বলার জন্য। আপনারা যারা স্কুল পর্যায়ে এই জীববিজ্ঞান বিষয়ে আবেদন করবেন, তাদের যদি পরীক্ষাটি ১০০ নম্বরের হয়ে থাকে, অর্থাৎ জেনারেল অংশটুকু ১০০ বা জেনারেল অংশ ১০০ এবং বিষয়ভিত্তিক ১০০, এই ২০০ যদি হয়ে থাকে তাহলে জীববিজ্ঞানের আপনার ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। আবার যদি পরীক্ষাটা এমন হয় যে ৬০ এবং ১৪০ হয়, অর্থাৎ জেনারেল অংশটুকু ৬০ এবং বিষয়ভিত্তিক হচ্ছে ১৪০, তাহলে জীববিজ্ঞান এই বিষয়ে আপনাদের ১৪০ নম্বরের পরীক্ষা দিতে হবে। তো ১০০ হোক বা ১৪০, আপনাকে অবশ্যই বিষয়ভিত্তিকে ভালো করতে হবে। কেননা নিবন্ধনে এই বছর যে নতুন আঙ্গিকে নিবন্ধন পরীক্ষা হতে যাচ্ছে, এই নিবন্ধন পরীক্ষাতে সব থেকে ভালো করবেন যদি আপনি আপনার সাবজেক্টে ভালো করতে পারেন। কেননা আপনার সাবজেক্টের দক্ষতা তো আপনাকে প্রদর্শন করতেই হবে। আপনি অনার্স করেছেন, আপনি হয়তো বা ডিগ্রি করেছেন, বিএসসি করেছেন, তাই না? তাহলে ৩ বছর ৪ বছর পড়াশোনা করছেন একটা সাবজেক্টে, আপনার সাবজেক্টে। তো ওই সাবজেক্টের দক্ষতা যদি আপনি প্রদর্শন করতে না পারেন, তাহলে তো আপনি পিছিয়ে থাকবেন। আর তার জন্যই আপনারা যে কেউ যে সাবজেক্ট থেকেই পরীক্ষা দেন না কেন, আপনার সাবজেক্টের যে একটা দক্ষতা, সেটি অবশ্যই আপনাকে প্রদর্শন করতে হবে। তো আমরা আজকে অন্যান্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো আমরা বিষয়ভিত্তিক জীববিজ্ঞান যে বইটি রয়েছে এই বইটি নিয়ে। যারা ১৯তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, এই যে আমাদের বিদ্যাবাড়ি পাবলিকেশন এর যে বইটি প্রকাশিত হয়েছে, এই বইটি আপনাদের জন্য অনেক হেল্প করবে। এই বইটি রচনা এবং সম্পাদনায় ভূমিকা রেখেছেন আমাদের মাইদুল ইসলাম প্রধান মুকুল স্যার। রচনার সহযোগিতায় ছিলেন আবদুল্লাহ আল মামুন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইন্সট্রাক্টর, বিদ্যাবাড়ি গবেষণা এবং উন্নয়ন বিভাগ। এছাড়াও রয়েছেন এখানে মোহাম্মদ ইয়াসির আরাফাত, যিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, এবং এখানে আছেন ইন্সট্রাক্টর বিদ্যাবাড়ির গবেষণা এবং উন্নয়ন বিভাগে, এবং সার্বিক সহযোগিতায় বিদ্যাবাড়ি গবেষণা এবং উন্নয়ন বিভাগ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম কিন্তু এখানে কাজ করেছেন। এই বইটি যদি আমরা দেখার চেষ্টা করি যে আসলে এই যে জীববিজ্ঞান যে বইটি, এই বইটির প্রাইস কত, প্রথমে একটু মূল্যটা বলে দিই। এই বইটির মূল্য ৩৭০ টাকা। যারা জীববিজ্ঞান এই বইটি আপনারা সংগ্রহ করে নিতে চান তারা নিতে পারবেন। এই বইটি ৩৭০ টাকা। আর আরেকটা অফার আছে, যদি লাইভ চলাকালীন সময়ে কেউ বইটি অর্ডার করেন, লাইভ চলাকালীন সময়ে আমরা যতক্ষণ লাইভে থাকবো, এই লাইভ চলাকালীন সময়ে আপনারা যদি কেউ এই বইটি অর্ডার করতে চান, তাহলে তাদের জন্য ডেলিভারি চার্জ যেটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন, ডেলিভারি চার্জ দিতে হবে না। এটা শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ে যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে। আমরা একটু এক নজরে দেখে আসি যে আসলে জীববিজ্ঞান বইটি সাজানো হয়েছে কিভাবে। দেখুন, এই জীববিজ্ঞান বইয়ের কয়েকটা ভাগ ভাগ করা হয়েছে। প্রথম ভাগে কোষ বিভাজন, কোষের অঙ্গাণু, টিস্যুতন্ত্র। হ্যাঁ, এই যে এখানে কিন্তু এই যে বিভিন্ন যে আপনাদের সূচিপত্র আকারে রাখা হয়েছে কি কি আলোচনা হবে সেগুলো। এরপরে শ্রেণীবিন্যাস রয়েছে, উদ্ভিদের শ্রেণীবিন্যাস যেটা, হ্যাঁ, আপনার হচ্ছে যে বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে আর কি, সেগুলো এখানে রয়েছে। এরপরে অণুজীব বিজ্ঞান, যেখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে কথা বলা হয়েছে অণুজীব বিজ্ঞানে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এখান থেকে রয়েছে উদ্ভিদ শরীর তত্ত্ব। তো উদ্ভিদ শরীর তত্ত্বতে অঙ্কুরোদ্গম, ব্যাপন, অভিস্রবণ, খনিজ লবণ পরিশোষণ এগুলো রয়েছে, সাইক্লো সংশ্লেষণ রয়েছে। এরপরে আছে উদ্ভিদের পুষ্টি উপাদান, খাদ্য শোষণ, হজম এবং পরিপাক অঙ্গাণু যেটা, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। যেগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব আলোচনা করা হয়েছে। সমন্বয় এবং নিয়ন্ত্রণ, উদ্ভিদে সমন্বয়, প্রাণীর সমন্বয়, উদ্ভিদে সমন্বয়, প্রাণীর সমন্বয় প্রক্রিয়া, স্নায়ুতন্ত্র, নিউরন, সিন্যাপস, নিউরোট্রান্সমিটার, এবারে মস্তিষ্ক, করটিক স্নায়ু, এসব কিন্তু আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এরপরে প্রজনন নিয়ে আলোচনা করা হয়েছে, জীববৈচিত্র্য, এরপর জেনেটিক্স এবং বিবর্তন যেটা রয়েছে, জেনেটিক্স এবং বিবর্তন। এরপর আছে জীব প্রযুক্তি যেটা রয়েছে, হ্যাঁ, জীব প্রযুক্তি বিষয় রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে মূলত আমাদের আলোচনার অংশটুকু রাখা হয়েছে। এবার আমরা যাব আমাদের সূচিপত্রে। এই যে আমাদের সূচিপত্রে যা রয়েছে, এই সূচিপত্রটা দেখার চেষ্টা করি যে আসলে জীববিজ্ঞান বইটি যারা পরীক্ষা দিবেন, আপনারা যারা উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো যারা বিএসসি করেছেন, আবার হ্যাঁ, যাদের বিএসসিতে ছিল এই সাবজেক্টগুলো, তারাও এখানে আবেদন করতে পারবেন। সো আপনি
আবেদন করার যোগ্যতা যদি আপনার থেকে থাকে, আপনি যদি মনে করেন যে জীববিজ্ঞান বই, এই জীববিজ্ঞান বিষয় থেকে আপনি আপনার নিবন্ধন স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, তাহলে অবশ্যই আমি বলবো এই বইটি আপনাদের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। যদিও নিবন্ধনের জন্য এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিলেবাস প্রকাশ করে নাই, আমাদের এই বইটি রচনা করা হয়েছে 18তম নিবন্ধনের যে সিলেবাসটা ছিল ওই নিবন্ধনের আলোকেই, অর্থাৎ 18তম নিবন্ধনের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের ভিত্তিতেই আপনাদের জন্য এই বইটি রচনা করা হয়েছে। যদি পরবর্তীতে বইটির কোনো পরিবর্তন হয়, অর্থাৎ দেখা যায় সিলেবাস পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে এখানে আমাদের কিউআর কোড দেওয়া আছে বইয়ের শেষের দিকে। হ্যাঁ, বইয়ের শেষে কিউআর কোড দেওয়া আছে, যদি কোনো পরিবর্তন হয়ে থাকে আপনারা কিউআর কোডের মাধ্যমে নতুন যে আপডেট অংশটুকু আছে সেটি আপনারা পেয়ে যাবেন। আমরা দেখার চেষ্টা করি কোষ বিভাজন, কোষীয় অঙ্গাণু এবং টিস্যুতন্ত্র থেকে কি কি রয়েছে। প্রথম সূচিপত্রে বলা হচ্ছে কোষ বিভাজন, কোষের অঙ্গাণু এবং টিস্যুতন্ত্র, যেখান থেকে আলোচনা হয়েছে কোষ, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, রাইবোসোম, গলগি বডি, এরপর হচ্ছে নিউক্লিয়াস, ক্রোমোজোম, কোষ বিভাজন, কোষ চক্র, টিস্যু এবং রক্ত নিয়ে। এরপরে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসে রয়েছে উদ্ভিদের শ্রেণীবিন্যাস, 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের ধাপ, দ্বিপদ নামকরণ, প্রাণীজগতের শ্রেণীকরণের ভিত্তি, করডাটা, নন করডাটা প্রাণীর প্রধান পর্বসমূহ। অণুজীব বিজ্ঞানে রয়েছে অণুজীব বিজ্ঞান, ভাইরাস, ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের গাঠনিক উপাদান, ভাইরাসের বংশবিস্তার, T2 ব্যাকটেরিওফাজ, ভাইরাসের প্রকারভেদ, প্রাণীদেহে ভাইরাসজনিত বিভিন্ন রোগ, ভাইরাস দ্বারা সৃষ্ট উদ্ভিদের রোগ, ভাইরাসের উপকারিতা, অপকারিতা, ব্যাকটেরিয়া। এবার ব্যাকটেরিয়া সমস্ত কিছু রাখা হয়েছে এখানে। এই যে যত সূচিপত্রগুলো দেখেন, শরীরতত্ত্ব, উদ্ভিদ শরীরতত্ত্ব, অঙ্কুরোদ্গম, ব্যাপন, অভিস্রবণ, খনিজ লবণ পরিশোষণ, সালোক সংশ্লেষণ, ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয়, এবার ক্যালভিন চক্র আছে, শ্বসন, গাইক্লোলাইসিস, ক্রেবস চক্র, সোবাত শ্বসন, অবাত শ্বসন, শ্বসনের প্রভাবক সমূহ রয়েছে, এরপরে ফার্মেন্টেশন রয়েছে, প্রচ্ছেদন রয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু আলোচনা করা হয়েছে আপনাদের বইতে। আমি যদি একটু আমাদের মূল আলোচনা দেখি, এই যে মনে করেন বইয়ের শুরুতে মানে প্রথম যে চ্যাপ্টারটা এখানে রয়েছে কোষ বিভাজন, যেখানে কোষীয় অঙ্গাণু এবং টিস্যুতন্ত্র, যেটা এখান থেকে। তো প্রথমেই এখানে কোষ নিয়ে আলোচনা করা হয়েছে, তো দেখার চেষ্টা করি কোষ নিয়ে কিভাবে আলোচনা করা হয়েছে। আমরা একটু পড়ি, চলেন। আপনি যখন বইটা পড়বেন দেখেন কোষ যে রয়েছে এখানে, এই যে কোষ, কোষের ইংলিশটা কি? কোষের ইংলিশটা সেল। এই সেলে আবার আরেকটি বাংলা রয়েছে, কিন্তু এটা কি রয়েছে বলেন? ব্যাটারি নাকি? ব্যাটারি কিন্তু না এটা। হ্যাঁ, এই সেলটা হচ্ছে কোষ। এই যে সেল, বাংলা এর বাংলা অর্থ হচ্ছে কুঠুরি বা কোষ। হ্যাঁ, কোষ জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক। এই যে এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। জীবদেহের গাঠনিক এবং কার্যকরী এককের নাম কি? জীবদেহের গাঠনিক এবং কার্যকরী এককের নাম হচ্ছে কোষ। কোষের অভ্যন্তরে জীবের জীবন ধারণের প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়। ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের কর্ক পরীক্ষাকালে মৌচাকের ন্যায় যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এবং পরস্পর সংযুক্ত প্রকোষ্ঠ দেখতে পান, তিনি এই প্রকোষ্ঠগুলোর নাম দেন সেল। তাহলে প্রথমেই আপনাকে প্রশ্ন করা হতে পারে এখান থেকে যে কোষ, কোষ মানে প্রথম নামকরণ করেন কোন বিজ্ঞানী? এটা বলতে পারেন আপনাকে। তো এটা হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক। কত সালে? 1665 সালে। পড়তে হবে এরকম মার্ক করে পড়বেন। এটা হাতে একটা লাল কলম নেবেন, লাল কলম নিয়ে দেখেন আমি কিন্তু অলরেডি মার্ক করেছি, আপনারা বইতে এরকমভাবে মার্ক করে পড়বে। তাহলে পরবর্তীতে যখন রিভিশন করবেন ওই মার্ক করা যে অংশটুকু সেটা কিন্তু আপনার সামনে প্রথমে দৃষ্টিগোচর হবে। কোষের ধর্ম এবং বৈশিষ্ট্য দেখেন, রবার্ট হুক সর্বপ্রথম সেল বা কোষ শব্দটি ব্যবহার করেন। রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন। কোষ হলো জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক, অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে কোষ আবৃত থাকে অর্ধভেদ্য পর্দা দ্বারা। কোষ জীবনের জন্য সকল উপাদান ধারণ করে, এর অভিযোজন ক্ষমতা আছে, কোষের নিজস্ব শক্তি উৎপাদন ব্যবস্থা আছে, উৎপাদিত শক্তি এটিপি হিসেবে সঞ্চিত থাকে, এরা হচ্ছে স্বপ্রজননক্ষম। এই হচ্ছে কোষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বললাম। এবারে কোষের কাজ আছে দেখেন, উদ্ভিদের জন্য সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে থাকে। কোষস্থ মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়। কোষে অবস্থিত ডিএনএ এর সংকেত অনুযায়ী প্রোটিন তৈরি করে। এরকম আপনি কোষের যে কাজগুলো সেগুলো দেখলেন। এবার কোষের প্রকারভেদ রয়েছে। অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো দেহকোষ কি, জনন কোষ কি? দেখেন, যে সকল কোষ দেহের অভ্যন্তরে অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠন করে তাদেরকে বলা হয় দেহকোষ। এক্সাম্পল, নিচের কোনটি দেহকোষ বলা হতে পারে? এই যে পেশি কোষ, জাইলেম কোষ, এই দুটো হচ্ছে, এছাড়াও আরও রয়েছে ইত্যাদি যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে দেহকোষ। আবার জনন কোষ কি? জীবদেহের যে সকল কোষ জনন কার্যে অংশ নেয় তাদেরকে বলা হয় জনন কোষ। যেমন কি দেখেন, শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু ইত্যাদি।
তাহলে দেহকোষ কোনটি এবং আপনার হচ্ছে জনন কোষ কোনটি, এখান থেকে তো এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন হতে পারে। বইটি পড়বেন, এরকম মার্ক মার্ক করে আপনি রাখবেন। এরপরে নিউক্লিয়াসের গঠনের উপর নির্ভর করে কোষ দুই প্রকার, একটা আদি কোষ এবং একটা প্রকৃত কোষ। নিচের কোনটি আদি কোষ, নিচের কোনটি প্রকৃত কোষ, এ ধরনের এক্সাম্পল আসতে পারে। দেখেন আদি কোষ কি, যে সকল কোষে সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে তাদেরকে আদি কোষ বলা হয়। তাহলে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে সুসংগঠিত নিউক্লিয়াস উপস্থিত থাকে কোন কোষে অথবা উপস্থিত থাকে না কোন কোষে। উপস্থিত থাকে নার কথা বললে আদি কোষ হবে, আর যদি উপস্থিত থাকার কথা বলে প্রকৃত কোষ হবে। হ্যাঁ, এই সকল কোষে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, সেন্ট্রিওল, এন্ডিওপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি অনুপস্থিত থাকে, এগুলো থাকে না। হ্যাঁ, তবে বিক্ষিপ্ত ডিএনএ এবং রাইবোসোম থাকে, যেমন মাইকোপ্লাজমা নামক পিপিএলও, হ্যাঁ, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ ব্যাকটেরিয়া ইত্যাদি, এগুলো হচ্ছে আদি কোষের এক্সাম্পল। যেটা ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষ, নিচের কোনটি আদি কোষ, এরকম প্রশ্ন আসতে পারে। আদি কোষের বৈশিষ্ট্য রয়েছে এখানে। হ্যাঁ, এবারে প্রকৃত কোষটি কি দেখেন, প্রকৃত কোষে যেসব কোষে সুনির্দিষ্ট বা সুসংগঠিত নিউক্লিয়াস থাকে সেগুলোকে প্রকৃত কোষ বলা হয়। হ্যাঁ, এদের সুকেন্দ্রিক কোষ বা আদর্শ কোষও বলা হয়। তাহলে উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যানজিওস্পার্ম, এগুলো হচ্ছে প্রকৃত কোষের উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো আপনাকে জানতে হবে। এরপরে ইউক্যারিওটিক কোষের প্রধান বৈশিষ্ট্যসমূহ এখানে রাখা হয়েছে, এগুলো দেখবেন। এরপরে কোষের উপর নির্ভর করে কোষ দুই প্রকার, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এই যে উদ্ভিদ কোষ প্রাণী কোষের ক্ষেত্রে দেখেন সুন্দর করে চিত্র সহকারে দেখা দেওয়া আছে। হ্যাঁ, এটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র দেওয়া আছে এখানে দেখেন। আমাদের স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র, এবং এখানে কিন্তু প্রত্যেকটার অংশ ব্যাখ্যা দেওয়া আছে কোনটা কি। হ্যাঁ, চিত্র সহ সুন্দর করে মার্ক করা আছে। দেখেন এখানে আমি যদি একটু জুম করি আপনাদেরকে, লেখাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন না। এই যে এখানে দেখেন এই যে অংশটুকু, এটা হচ্ছে কোষ প্রাচীর, দেখেন বলা হচ্ছে কোষ প্রাচীর। এই যে অংশটুকু, এই পুরো অংশটুকু বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যেটা হচ্ছে কোষ ঝিল্লি, তারপরে এই অংশটুকু এবং এই অংশটুকু, মানে এই যে পুরো এগুলা, হ্যাঁ, এগুলোকে বলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো এই যেটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, তারপর দেখেন এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিয়ার তন্ত্র, এটা কি ক্রোমাটিন তন্তু। তারপরে নিউক্লিয়ার এনভেলভ, হ্যাঁ, নিউক্লিওপ্লাজম, এই যে অংশটুকু বলে নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে এটাকে আন্তঃকোষীয় ফাঁক, যেটাকে বলা হয় দুটো কোষের মধ্যে যে ফাঁকটা থাকে, এই যে এটাকে বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। এই যে অংশটুকু ফাঁকটা আছে না, এই ফাঁককে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। তো এই যেগুলো আপনার চিত্র সহকারে দেখলে পরে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। হ্যাঁ, এবার প্রাণী কোষ দেখেন, প্রাণী কোষেরও চিত্র সহজ সঙ্গে ব্যাখ্যা করা আছে, চিত্র সহ কিন্তু ব্যাখ্যাগুলো করা আছে প্রাণী কোষ সম্পর্কে। এরপরে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য আছে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো আপনার পড়তে হবে, কেননা এই পার্থক্য থেকে প্রশ্ন আসতেই পারে। তো আমরা যদি দেখার চেষ্টা করি কি কি পার্থক্য রয়েছে। কোষ প্রাচীর, প্রথমে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর বিদ্যমান থাকে উদ্ভিদ কোষে, আর প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে কোষ প্রাচীর থাকে না নিচের কোন কোষে, এরকম প্রশ্ন তো আসতে পারে, তাই না? প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, আর উদ্ভিদ কোষে থাকে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। প্লাস্টিড, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ব্যতীত অধিকাংশ উদ্ভিদ কোষে থাকে। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যেগুলোতে প্লাস্টিড থাকে না, কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদেই কি থাকে, প্লাস্টিড থাকে। কিন্তু প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না, প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। সেন্ট্রোসোম, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোসোম থাকে না, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে। কোষ গহ্বর বড় আকারের এক বা একাধিক থাকে এবং স্থায়ী, আর কোষ গহ্বর থাকে না, থাকলেও আকারে ক্ষুদ্র এবং সেটা কি হয়ে থাকে, ক্ষণস্থায়ী হয়ে থাকে। এরপরে মাইক্রোভিলাই, প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই থাকে না। উদ্ভিদ কোষের মানে হচ্ছে যে আপনার মাইক্রোভিলাই থাকে না, কিন্তু প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই থাকে প্রাণী কোষের ক্ষেত্রে। কোষের পরিধির দিকে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কোন দিকে থাকে, নিউক্লিয়াস থাকে কোষের পরিধির দিকে, আর প্রাণী কোষ থাকে কোষের কেন্দ্রস্থলে। সঞ্চিত খাদ্য জমা হয় শ্বেতসারে, আর এখানে খাদ্য জমা হয় গ্লাইকোজেন বলা হয়ে থাকে। এরকমভাবে আপনারা যদি পার্থক্যগুলো পড়েন তাহলে কিন্তু এমসিকিউ দেখেন আপনাদের অটোমেটিক এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যগুলো দেখেন, এই যে সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, কোনগুলো দেখবেন, সবই দেখবেন এগুলো। এরপরে হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর আবিষ্কার করেন কে, এই যে প্রশ্নগুলো দেখেন, এটা আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক, যেটা উনি আবিষ্কার করেন। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, এই যে পড়াগুলো সুন্দর করে পড়বেন, এগুলো পড়লে এই পড়াগুলোর মধ্য থেকে আপনি নিজে নিজে যদি এমসিকিউ তৈরি করে পড়তে পারেন তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, যে মাইটোকন্ড্রিয়া আছে, দেখেন যত তথ্যগুলো দেওয়া ছিল সমস্ত কিছু এখানে আগে ব্যাখ্যা করা হয়েছে। মাইটোকন্ড্রিয়া আছে, যে আপনার ক্লোরোপ্লাস্টের গঠন আছে, মানে ক্লোরোপ্লাস্ট আলোচনা করা হয়েছে। তারপর দেখার চেষ্টা করি, এখানে দেখেন ক্লোরোপ্লাস্টের চিত্র দেওয়া আছে এই অংশে। এরপরে আপনি যদি চলে আসেন নিচের অংশটুকু চলে আসি, রাইবোজোম আছে, রাইবোজোম সম্পর্কে সমস্ত তথ্য চিত্র দেওয়া আছে, রাইবোজোমের কাজ বৈশিষ্ট্য সবই দেওয়া আছে এখানে। হ্যাঁ,
গোলজি বডি আছে, গোলজি বডির ক্ষেত্রে যে যা রয়েছে সমস্ত কিছু এখানে দেখবেন। এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস সম্পর্কে দেখবেন, সমস্ত তথ্য ডিটেলসে দেওয়া আছে কিন্তু এগুলো, হ্যাঁ। এবার নিউক্লিয়াসের ধর্ম ও বৈশিষ্ট্য আছে এখানে। পরবর্তী চলে আসি, দেখেন নিউক্লিয়াসের চিত্র দেওয়া আছে। এরপরে আমাদের পরবর্তী অংশটুকু ক্রোমোজোম, দেখেন প্রত্যেকটা টপিক আলোচনা, ক্রোমোজোমের বৈশিষ্ট্য। এরপরে আছে আপনার দেখেন বিভিন্ন প্রাণীতে ক্রোমোজোমের যে পরিমাণটা, এটা মানে কোন ক্রোমোজোমের সংখ্যাটা, দেখেন এটা একটু ইম্পর্টেন্ট হবে আপনাদের। এই ধরনের এখান থেকে এমসিকিউ পরীক্ষা আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কি কি আসতে পারে দেখেন এখানে। এখানে হচ্ছে কেঁচোতে ক্রোমোজোম আছে 36টি, নীল তিমিতে 44টি, ভেড়াতে আছে 54টি, ঘোড়াতে আছে 64টি। এরপরে বানরে আছে 42টি, ইঁদুরে 21টি, বাঘে 38টি, কোনো ব্যাঙে আছে 22টি। এরপরে যে মানুষে 46টি, তাহলে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে আপনাদের জন্য, মানুষে, হ্যাঁ, যে মানুষের দেহে মানে ক্রোমোজোমের সংখ্যাটা আর কি, হ্যাঁ। কবুতরে আসে 80টি, মুরগি কুকুরে আছে 78টি, মাছিতে 12টি, অ্যামিবাতে 500টি, দেখেন অ্যামিবা থেকে অনেকগুলো কিন্তু, বিড়ালে 38টি, কোনো গরু বা ছাগলে 60টা, আবার গিনিপিগে আছে 64টি। তাহলে এই ধরনের ক্রোমোজোমের যে সংখ্যাটা, এটাও পরীক্ষায় আসার মতো কিন্তু, এখান থেকে আপনারা দেখবেন। এরপরে ক্রোমোজোমের ভৌত গঠন যেটা রয়েছে, এই ভৌত গঠন দেখবেন। আমরা একটু চলে যাই যে এই সমস্ত আলোচনা শেষ করার পরে তারপরে কি দেওয়া আছে বইতে, শুধু কি আলোচনায় আছে, এটা কি এমসিকিউ নাই? বলতে পারেন স্বাভাবিক যে স্যার আপনি খালি টপিকসই দেখাচ্ছেন আপনাদের বইতে, তো আপনাদের বইতে কি আমাদের হচ্ছে কোনো এমসিকিউ আছে কি না। আমরা দেখার চেষ্টা করি, এই একটা অধ্যায়ের শেষে চলে যাচ্ছি, হ্যাঁ। আমাদের এখনো একটা অধ্যায়ও শেষ হয়নি এখনো। প্রথম অধ্যায় আলোচনা এখানে চলতেছেই, হ্যাঁ। প্রথম অধ্যায়টা বেশ বড়, তো প্রথম অধ্যায় বড় হিসেবে আলোচনাগুলো চলছে। আমরা যদি সরাসরি চলে যাই একদম প্রথম অধ্যায় যেটা রয়েছে, প্রথম অধ্যায় শেষ প্রান্তে, এখানে শর্ট কোশ্চিন কিছু রাখা হয়েছে, যে শর্ট কোশ্চিনগুলো আপনারা দেখতে পারেন, হ্যাঁ। যেমন দেখেন এই যে এখানে আমাদের প্রথম অধ্যায় শেষ, এই প্রথম অধ্যায় যখন শেষ হয়ে যায়, তারপর দেখেন আমরা যখন চলে যাচ্ছি শেষে দেখেন এক কথায় উত্তর দেওয়া আছে। এই দেখেন যত টপিক ছিল, যত পড়া ছিল, সমস্ত পড়াই এখানে আপনি দেখতে পারেন। জয় দেবনাথ কমেন্ট করেছেন, বিশ্বভিত্তিক মার্কেটিং বইটি বের হয়েছে স্যার, মানে জিজ্ঞাসা করেছেন। আসলে এই বিষয়ে আমার জানা নেই, আপনারা একটু কষ্ট করে বই বাড়িতে যোগাযোগ করবেন। আব্দুর রাজ্জাক রাজ ভাই কমেন্ট করেছেন, ভূগোলের লিখিত বই পাওয়া যাবে কি? ভূগোলের বইটি সম্ভবত বের হয়েছে যতদূর আমি জানি, তারপরও আপনি একটু খোঁজ নিতে পারেন। আমাদের বই বাড়িতে আপনি দেখলেই দেখতে পাবেন, দেখুন আপনার বইটি, কাঙ্ক্ষিত বইটি আছে কিনা। বইবাড়ি.com-এ গেলে ভিজিট করতে পারেন যে আসলে আছে কিনা। অবশ্যই যদি বের হয়ে থাকে অবশ্যই সেখানে থাকবে, হ্যাঁ। আমার যতদূর মনে হয় ভূগোলের বইটি বের হয়েছে অনেক আগে, প্রথম বইটাই মনে হয় ভূগোলে বের হয়েছিল। দেখেন এক কথা উত্তর, কোষ আবিষ্কার করেন কে? সেল শব্দের অর্থ কি? দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা জনন কোষের কত গুণ? ডিপ্লয়েড চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়? জনন কোষের অপর নাম কি? জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? এই যে দেখেন এক কথা উত্তর, এবং এক কথা উত্তরগুলোই কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসার মতো। এরপরে দেখেন এই এক কথায় উত্তর দেওয়ার পরে এইবার আছে দেখেন কমনোযোগী নৈবেত্তিক প্রশ্ন, যেগুলো জনন কোষ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি ঘটে কিসের? জনন কোষ কোন কোষ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি ঘটে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি ঘটে। এবার হচ্ছে প্রোক্যারিওটিক কোষের ডিএনএ কেমন হয়? প্রোক্যারিওটিক কোষের ডিএনএ হয়ে থাকে রিং আকৃতির। ওকে, দেখেন কোন কোষে এটিপি উৎপাদন হয়? কোন কোষে এটিপি উৎপাদন হয়? এটিপি উৎপাদন হয় মাইটোকন্ড্রিয়ায়। এবং দেখেন প্রত্যেকটা প্রসেস শেষে কিন্তু আপনাদের জন্য একটা সুন্দর ব্যাখ্যা রাখা হয়েছে। ব্যাখ্যাতে কি বলা হচ্ছে? মাইটোকন্ড্রিয়া খাদ্য অণু থেকে এটিপি তৈরি করে, যা কোষের সকল শক্তি নির্ভর কার্যক্রম চালাইতে প্রয়োজন। এটি শক্তি কেন্দ্র হিসেবে পরিচিত এবং এর অভ্যন্তরীণ মেমব্রেনে বিভিন্ন এনজাইম প্রক্রিয়া ঘটায়। এই যে আমাদের যদি পড়ার সময় আমরা যদি মূল টপিকসটা সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ি, এর পরবর্তীতে শর্ট কোশ্চিন দেওয়া আছে, তারপরে আছে যে এমসিকিউ, দেখেন অনেক এমসিকিউ রাখা হয়েছে। এভাবে আমরা যদি প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করতে পারি, আমার মনে হয় যে আপনাদের জন্য সেটা খুবই ভালো হবে। তো আমাদের এটা আপনারা দেখেন অনেকগুলো এমসিকিউ রাখা হয়েছে কিন্তু, হ্যাঁ। এই যে প্রায় 100টি কোশ্চেন রাখা হয়েছে। দেখেন পেশিকলার কত পার্সেন্ট পানি? পেশিকলার 75% পানি, সেটা রাখা হয়েছে 100 নম্বর কোশ্চেন। এরপর এই অধ্যায়ের শেষে দেখেন টেস্ট ইওর সেলফ নামে কিন্তু আপনাদের এখানে কিছু কোশ্চেন রাখা হয়েছে। এবার আপনি মনে করেন যে টপিকস ভিত্তিক পড়লেন, পড়ার পরে শর্ট কোশ্চিন দেখলেন, শর্ট কোশ্চিনের পড়ার পরে এমসিকিউটাও পড়লেন, এখন আপনি নিজে কতটুকু প্রিপেয়ার্ড হইলেন তার জন্য এই টেস্ট ইওর সেলফ নামে রাখা হয়েছে। এই টেস্ট ইওর সেলফে এসে
10টা কোশ্চেন রাখা হয়েছে, আপনারা নিজেরা পরীক্ষা দিবেন নিজের মতো করে, এবং এরপরে দেখেন উত্তর দেখতে পাবেন। উত্তর এখানে রাখা হয়েছে এবং উত্তরগুলো কেন হয়েছে তার ব্যাখ্যাটাও দেওয়া হয়েছে এখানে। তা আপনাদের সবই আপনাদের এই বইতেই কিন্তু পেয়ে যাবেন। এভাবে প্রতিটি অধ্যায় এই বইটি কিন্তু সাজানো হয়েছে। এরপরে চ্যাপ্টার শ্রেণীবিন্যাসে চলে যাব। তো আমরা এগুলো নিয়ে আর কথা বলবো না, যদি একদম বইয়ের শেষ প্রান্তে চলে যাই, চলুন দেখে আসি বইয়ের শেষে আসলে কিভাবে সাজানো হয়েছে। বইয়ের শেষ প্রান্তের কথা যদি বলি, এখানে আপনারা দেখেন 500 প্রশ্ন রাখা হয়েছে, যা আপনাদের জন্য কমন উপযোগী, বুঝছেন? এ দেখেন, গুরুত্বপূর্ণ 500 নৈবেত্তিক প্রশ্ন। এখানে সম্পূর্ণ বইয়ের ওপরে 500টা এমসিকিউ দেওয়া হয়েছে, সম্পূর্ণ বইয়ের ওপরে 500টা এমসিকিউ দেওয়া হয়েছে এবং ব্যাখ্যা সহ। কিন্তু এই 500টা এমসিকিউ আপনারা শেষ মুহূর্তে আপনারা যখন পড়াশোনা করবেন পরীক্ষার আগে, যেটা দেখলে পরে আপনাদের কি হবে, দেখা যাচ্ছে যে অনেক যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপগুলো এটা কভার করে ফেলবে। হ্যাঁ, এখানে টোটাল 500 কোশ্চিন রাখা হয়েছে। আমরা এক নজরে দেখে আসি। দেখেন, এই যে 500 কোশ্চিন কিন্তু রাখা হয়েছে এখানে, এটা কোশ্চিন নাম্বার 500 দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার এই 500 কোশ্চিনের পর আপনাদের আরেকটা বিষয় রাখা হয়েছে, যে 18তম নিবন্ধনে যে আপনাদের পরীক্ষাটা হয়েছে, 18তম নিবন্ধনে স্কুল পর্যায়ে জীববিজ্ঞান সহকারী শিক্ষকে আপনাদের যে প্রশ্নগুলো আছে, 18তম নিবন্ধনের প্রশ্ন অ্যাড করা হয়েছে। যদিও এটা লিখিত প্রশ্ন, বাট প্রশ্নটা অ্যাড করা হয়েছে যে আপনারা দেখে রাখবেন 18তম নিবন্ধনে কেমন ছিল আমাদের জীববিজ্ঞানের প্রশ্নটা। আর এই জীববিজ্ঞান বইটি আমি আপনাদের দেখাই, এইটা হচ্ছে আমাদের বই জীববিজ্ঞান। এই বইয়ের প্রধান যে বৈশিষ্ট্য, প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী আলোচনা আছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন প্রসিদ্ধ যে স্কলারদের যে বিভিন্ন গ্রন্থগুলো আছে, তাদের গ্রন্থ থেকে এক কথায় প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে। প্রতিটি অধ্যায় শেষে কমন উপযোগী এমসিকিউ কোশ্চিন রাখা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে টেস্ট ইয়োরসেলফ নামে 10 নম্বরের কুইজ এবং তার ব্যাখ্যা সহ সমাধান রাখা হয়েছে। বইটি শেষে বিশেষ ক্যাডার স্যারদের সমন্বয়ে প্রণীত অতি গুরুত্বপূর্ণ 500টি বিশেষ এমসিকিউ সংযোজন করা হয়েছে। এই হচ্ছে বইয়ের বৈশিষ্ট্য জীববিজ্ঞান। যে বইটির এখন বর্তমান মূল্যটা হচ্ছে 370 টাকা। আপনারা এই বইটি আমাদের boibaari.com এখান থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। আপনারা যদি ভিজিট করেন, যে কোনো বই, শুধু এই বইয়ের জন্য নয়, আপনাদের যে কোনো বইয়ের প্রয়োজন হলে আপনারা ভিজিট করতে পারেন boibaari.com। আমরা যদি এখানে দেখাই, এখান থেকে আপনারা দেখতে পাবেন boibaari.com-এ আপনারা গেলেই আমাদের এই বই সম্পর্কে দেখতে পারবেন। আমি লিখে দিই জাস্ট, হ্যাঁ, boibaari.com। boibaari.com, এই boibaari.com ভিজিট করলে আপনাদের যে কোনো বই প্রয়োজন হলে আপনারা এখানে অর্ডার করে নিতে পারবেন। শুধু যে এই বইটি নিতে হবে তা কিন্তু নয়, বুঝছেন? এই বইয়ের পাশাপাশি আপনাদের অন্য যে কোনো বই প্রয়োজন হলে আপনারা এই boibaari.com থেকে অর্ডার করে নিতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের আমাদের এই পর্বটুকু। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের সঙ্গে আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো লাইভ সেশনটুকুতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।